নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। যে ভিডিওটি হচ্ছে মূলত টেন্স সম্পর্কে। আমরা যারা টেন্স বুঝি না বা যাদের আমাদের টেন্সে অনেক প্রবলেম রয়েছে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করছি যারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তারা টেন্স অনেক সহজেই বুঝতে পারবেন এবং এই টেন্স আপনাদের মাথা থেকে আর কখনোই হারিয়ে যাবে না, এটা আমার বিশ্বাস। তো দেরি না করে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আমরা জানি যে টেন্স মানে হচ্ছে কাল বা সময়। তো এই টেন্স হচ্ছে মূলত তিন প্রকার। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটি টেন্সেরই আবার চারটি করে ভাগ রয়েছে, যে চারটি ভাগ মূলত হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। বিষয়টা কেমন যে হচ্ছে প্রেজেন্ট টেন্সেরও হচ্ছে চারটা, পাস্ট টেন্সেরও চারটা, ফিউচার টেন্সেরও চারটা। সেখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক অনুরূপভাবে আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার একইভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে যে আমরা কীভাবে বুঝবো যে আসলে কোনটা কোন টেন্স। এটা জানার আসলে একটা উপায় আছে যেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো এটা জানার জন্য আমি প্রথমত একটা চিত্র অঙ্কন করে নেব। সেই চিত্রটা হচ্ছে দেখে কি মনে হচ্ছে, এটা একটা লম্ব। দেখে মনে হচ্ছে লম্ব। কি অঙ্কন করছি? এটা লম্ব। তো এটা হচ্ছে একটা মূলত টেন্স চেনার একটা ক্লু। এই লম্বটাকে যদি আমরা ভাঙাই আমরা তিনটি অক্ষর পাবো। সেই তিনটি অক্ষর কি কি? ল, ম এবং ব। কি কি পাবো আমরা? ল, ম আর একটা হচ্ছে ব। তো এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, যদি ক্রিয়ার শেষে, আমরা ক্রিয়া তো বুঝি, ক্রিয়া বলতে হচ্ছে কাজ। যদি কোনো ক্রিয়ার শেষে ল এবং ম থাকে, যদি কোনো ক্রিয়ার শেষে ল এবং ম থাকে তাহলে সেটা হবে হচ্ছে পাস্ট টেন্স। সেটা কি হবে? পাস্ট টেন্স। এখন যদি ক্রিয়ার শেষে ব থাকে, যদি ক্রিয়ার শেষে ব থাকে তাহলে হবে হচ্ছে ফিউচার টেন্স। যদি ক্রিয়ার শেষে ব থাকে তাহলে হবে ফিউচার টেন্স। এখন যদি এই ল, ম এবং ব এই তিনটার মধ্যে একটাও না থাকে, ক্রিয়ার শেষে যদি ল, ম, ব এর তিনটির মধ্যে একটিও না থাকে তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। সেক্ষেত্রে হবে হচ্ছে প্রেজেন্ট টেন্স। যদি ল, ম, ব না থাকে, যদি ল, ম, ব না থাকে তাহলে কোন টেন্স হবে? তাহলে হবে প্রেজেন্ট টেন্স। তো এখন যদি আমি একটা উদাহরণ দিই যে আমি ভাত খাই। কি বললাম? আমি আমি ভাত খাই। আমি ভাত খাই। তো আমি ভাত খাই এর আমি ভাত
খাইয়ের ক্রিয়া কোনটা, ক্রিয়া বা কাজ কোনটা? খাইটা। খাইটা কি? ক্রিয়া। তো এই ক্রিয়ার শেষে কি আছে? কি আছে এটা? ল মব কিছু আছে? ল মব কিছু নেই, এই জন্য এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এখন যদি বলা হয় আমি স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, তো ক্রিয়া কোনটা? এখানে ক্রিয়া কোনটা? গিয়েছিলাম, এটা কি ক্রিয়া? তো এই গিয়েছিলাম এর শেষে কি আছে? কি আছে? ম আছে। তো এই ম থাকার কারণে এটা কোন টেন্স হবে? ম থাকার কারণে এটা হবে হচ্ছে পাস্ট টেন্স। বুঝে গেছি আশা করছি। ম থাকার কারণে এখানে ল মব কিছু ছিল না, এই জন্য হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখানে ম আছে, এই জন্য কী হবে? পাস্ট টেন্স, এই জন্য হবে হচ্ছে পাস্ট টেন্স। এখন আরেকটা যদি বলি, রহিম পুকুরে গোসল করবে, রহিম পুকুরে গোসল করবে, রহিম পুকুরে গোসল করবে। তো এখানে দেখি আমরা হচ্ছে ক্রিয়া কোনটা? এটা কি ক্রিয়া না? এটা কি ক্রিয়া? তো এই ক্রিয়ার শেষে কি আছে? ক্রিয়ার শেষে কি আছে? ব আছে। ক্রিয়ার শেষে কি আছে? ব আছে। যে কি ব? ক্রিয়ার শেষে কি আছে? ব। এই ক্রিয়ার শেষে ব থাকা মানে হচ্ছে এটা ফিউচার টেন্স। এটা কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার টেন্স। ক্রিয়ার শেষে ব থাকা মানে হচ্ছে ফিউচার টেন্স। এখন দেখলাম আমরা হচ্ছে প্রথমত দেখলাম প্রেজেন্ট টেন্স কেমন ছিল সেটা। প্রেজেন্ট টেন্সে ছিল ল মব কিছু ছিল না, এই যে ক্রিয়ার শেষে ল মব কিছু ছিল না, এই কারণে এটা কোন টেন্স ছিল? প্রেজেন্ট টেন্স। এখানে দ্বিতীয়টা দেখেছিলাম আমরা হচ্ছে ক্রিয়ার শেষে ম ছিল, এই কারণে এটা হচ্ছে পাস্ট টেন্স। 3 নম্বরটাতে আমরা দেখলাম হচ্ছে ক্রিয়া শেষে কি আছে? ব আছে, এই কারণে এটা হচ্ছে ফিউচার টেন্স। এই কারণে এটা হচ্ছে ফিউচার টেন্স। এখন যদি আরেকটা উদাহরণ বলি, আরেকটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে সে ভাত খায়নি, সে ভাত খায়নি, সে ভাত খায়নি। তো এখানে আমরা দেখবো যে হচ্ছে ক্রিয়া কি? খায়নি, এটা কি ক্রিয়া? তো এই ক্রিয়া শেষে কি আছে? লম অব কিছু আছে? নেই। এই লম অব কিছু না থাকার কারণে সবাই মনে করবে যে আসলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। নিয়ম অনুযায়ী দেখুন, যে নিয়মটা আমি বললাম সেই নিয়ম অনুযায়ী হওয়ার কথা, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স হওয়ার কথা, বাট এটা প্রেজেন্ট টেন্স হবে না। এটা প্রেজেন্ট টেন্স হবে না, এটা হবে মূলত পাস্ট টেন্স। এটা হবে মূলত পাস্ট টেন্স। কেন পাস্ট টেন্স হবে সেটা বলি। আমরা একটা ওয়ার্ডের সাথে কি পরিচিত না? নানি। নানি আছে সবার, সবাই জানি, সবাই এটার সাথে কি ভালোভাবে পরিচিত, সবাই এটার সাথে আমরা পরিচিত। নানি। তো নানিটা, নানি শব্দটা থেকে আমরা আসলে কি বুঝতে পারি? একটা অতীত ভাব বোঝা যায় না? একটা অতীত ভাব কিন্তু বোঝা যায় এই নানি শব্দটা থেকে। কেমন করে? যেমন তোমার আগে তোমার মা, তোমার মায়ের আগে কি তোমার নানি, এইভাবে কি এটা, এর মানে কি? এটা অতীত থেকে আসতেছি 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 এবং এক সময় কি এসে আসতেছি, বর্তমানে আসতেছি। তার মানে এই নানিটা, নানিটা একটা মূলত কি শব্দ বোঝায়? অতীত ভাবের মধ্যে আছে। তো আমরা যতগুলো ক্রিয়ার শেষে যদি আমরা নি পাই, কি পাই? যদি আমরা নি পাই, তাহলে ধরে নেব, ধরে নেওয়ার কিছু নেই, এটা হচ্ছে এটাই হচ্ছে মূলত, যদি এটা থাকে, নি থাকে, যদি ক্রিয়ার শেষে নি থাকে, তাহলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে মূলত একটা পাস্ট টেন্স, সেটা মূলত পাস্ট টেন্স। তো এরপর যদি বলা হয় যে আমি রাস্তা দিয়ে চলি, আমি রাস্তা দিয়ে চলি, আমি রাস্তা দিয়ে চলি, কি বললাম? আমি রাস্তা দিয়ে চলি, শেষে কি আছে?
ল আছে সেই হিসেবে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে কি পাস্ট টেন্স, সেই হিসেবে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে পাস্ট টেন্স, বাট এটা আসলে কিন্তু পাস্ট টেন্স হবে না, হবে মূলত হচ্ছে প্রেজেন্ট টেন্স, হবে মূলত হচ্ছে প্রেজেন্ট টেন্স। কীভাবে বলি, এই যে চলি, যেমন এই চলি আছে, যেমন তারপরে বলি, অর্থাৎ চলি, বলি, খেলি, তুলি, দেখি, এই চারটা শব্দ কিন্তু হচ্ছে জন্মগত শব্দ। এগুলো কি জন্মগত শব্দ, এগুলোকে যদি ভাঙাই আমরা, যেমন চলিকে যদি ভাঙাই, চলিকে ভাঙালে কী পাবো আমরা, চল যোগ ই, তার মানে এই ক্রিয়াটা শেষে, এই কাজটার শেষে কি আছে, মূলত ল কিন্তু নেই, এখানে আছে কি ই। তো আমরা এই যদি আমরা কোনো ক্রিয়া হিসেবে এই চারটাকে পাই, চলি, বলি, খেলি, তুলি, তাহলে আমরা সরাসরি বলে দেবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সেটা কি টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আশা করছি এই পর্যন্ত ঠিক আছে। এখানে ব্যতিক্রম দুটো আমরা নিয়ম পেয়েছি, সেই ব্যতিক্রম দুটার নিয়ম হচ্ছে এই যে নি, একটা হচ্ছে নি, এটা হচ্ছে নি, আর এই যে চারটা চলি, বলি, খেলি, তুলি, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, এই দুইটা হচ্ছে মূলত ব্যতিক্রম। এই দুটো হচ্ছে মূলত ব্যতিক্রম। তো আরেকবার প্রথম থেকে রিপিট করি। প্রথমে আমরা দেখলাম হচ্ছে টেন্স মানে হচ্ছে কাল বা সময়। টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এই তিনটারই আবার ভাগ আছে চারটা করে, সেগুলো হচ্ছে লিখে দেওয়া আছে এখানে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা টেন্স জানার জন্য আমাদের যে একটা ক্লু দরকার, সেই ক্লুটা আমি একটা চিত্র অঙ্কন করে নিয়েছি, লম্ব। সেই লম্বটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা তিনটে পাবো, অক্ষর পাবো। সেই তিনটে অক্ষর হচ্ছে ল, ম, ব পাবো। তো যদি কোনো ক্রিয়া শেষে আমরা ল আর ম পাই, ল আর এই যে ল আর ম পাই, তাহলে সেটা হবে পাস্ট টেন্স। যদি ব পাই তাহলে হবে ফিউচার টেন্স। যদি ল, ম বা কিছু না থাকে তাহলে হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে নানির এখানে। এই যে যদি কোনো ক্রিয়া শেষে নি থাকে তাহলে সেটা হচ্ছে কোন টেন্স হবে, পাস্ট টেন্স। আবার যদি চারটা পাই আমরা, চলি, বলি, খেলি, তুলি, তাহলে সেটা হবে প্রেজেন্ট টেন্স। এর এখন আমরা জানলাম মেইনলি যে বিষয়টা, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স। আমরা চিনতে পারছি যে কোনটা কী করলে কোনটা থেকে আসলে কী টেন্স হয়। আমার মনে হয় এখান থেকে আপনাদের আর কেউ আটকাতে পারবে না। এই যে আমি যে নিয়মগুলো বললাম, সেই নিয়মগুলো থেকে যদি আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করি যে প্রেজেন্ট টেন্স এটা কোন টেন্স, এটা কোন টেন্স, এটা কোন টেন্স, তাহলে কিন্তু আমরা সরাসরি বলে দিতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কিংবা এটা হচ্ছে পাস্ট টেন্স, কিংবা এটা হচ্ছে ফিউচার টেন্স। এখন আমাদের জানা লাগবে যে আসলে কোনটা ইনডিফিনিট, কোনটা কন্টিনিউয়াস অ্যান্ড কোনটা পারফেক্ট, আর হচ্ছে কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস। তার জন্য কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো এখন আমরা জানব। এই নিয়মটা জানার জন্য আমাদের এখানে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সাধু এবং চলিত ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, অর্থাৎ চলিত ভাষাকে সাধু ভাষায় রূপান্তরের আমাদের দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে কেমন, যেমন আমরা যদি এখানে বলি যাচ্ছি, এটা কিন্তু একটা চলিত ভাষা। কী ভাষা এটা, চলিত ভাষা। তো এই চলিত ভাষাটাকে যদি আমরা সাধু ভাষায় রূপান্তর করি তাহলে আমরা কী পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে যাইতেছি, তাহলে আমরা পাবো হচ্ছে যাইতেছি। এরকম করে যতগুলো চলিত ভাষা আছে সবগুলোকে আমাদের কী করতে হবে, সাধু ভাষায় রূপান্তরের ক্ষমতা থাকতে হবে। তো এখন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস চেনার জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে সেই বিষয়টা হচ্ছে মূলত ক্রিয়ার মাঝে আমাদের লক্ষ্য রাখতে হবে। ক্রিয়ার কোথায় লক্ষ্য রাখতে হবে, ক্রিয়ার মাঝে। এই যে এখানে লিখবো আমরা ক্রিয়ার মাঝে। ক্রিয়ার মাঝে আমরা কী লক্ষ্য রাখবো, ক্রিয়ার মাঝে যদি তে থাকে, ক্রিয়ার মাঝে
তে থাকলে সেটা হবে কন্টিনিউয়াস। ক্রিয়ার মাঝে আ থাকলে সেটা হবে হচ্ছে পারফেক্ট টেন্স। ক্রিয়ার মাঝে আ থাকলে সেটা হবে পারফেক্ট টেন্স। অ্যান্ড ক্রিয়ার মাঝে যদি তে আ এই দুটোর মধ্যে একটাও না থাকে, তাহলে কি হবে এটা? তাহলে সেটা হবে ইনডিফিনিট। ইনডিফিনিট টেন্স। ফাইনালি যদি সময়ের উল্লেখ থাকে, সময়ের উল্লেখ প্লাস ক্রিয়ার মাঝে তে থাকলে, সময়ের উল্লেখ থাকবে এবং ক্রিয়ার মাঝে যদি তে থাকে তাহলে সেটা হবে কোন টেন্স? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্রিয়ার মাঝে তে থাকলে কন্টিনিউয়াস, ক্রিয়ার মাঝে আ থাকলে পারফেক্ট, ক্রিয়ার মাঝে তে আ এই দুটোর মধ্যে একটাও না থাকলে ইনডিফিনিট। সময়ের উল্লেখ প্লাস যদি ক্রিয়ার মাঝে তে থাকে তাহলে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, আমি ভাত খাচ্ছি। তো এখানে আমরা কি বলতে পারবো, মানে আসলে এটা হচ্ছে কোন টেন্স, কীভাবে বুঝবো আমরা? এখানে কি খুঁজতে হবে? প্রথমে ক্রিয়া খুঁজতে হবে। ক্রিয়া কোনটা? খাচ্ছি। তো এখানে দেখি আমরা ক্রিয়ার শেষে কি আছে। ক্রিয়ার শেষে আছে লম বা কিছু আছে? নেই। যদি লম বা কিছু না থাকে তাহলে কোন টেন্স? সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সেটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এখন আমাদের কি যেটা জানতে হবে, এটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা জানার জন্য আমাদের এটাকে ভাঙতে হবে, অর্থাৎ এটা কিসে আছে, কোন ভাষায় আছে, এটা কোন রূপে আছে। এটা কিন্তু চলিত ভাষায় বা চলিত রূপে আছে। তো এটাকে আমাদের কী করতে হবে? সাধু ভাষায় রূপান্তর করতে হবে। সাধু ভাষায় এটা কী হবে তাহলে? খাইতেছি। কী হবে? খাইতেছি। তো এখন দেখি আমরা এই যে ক্রিয়ার মাঝে কী আছে? তে আছে। ক্রিয়ার মাঝে কী আছে? তে আছে। তাহলে এই ক্রিয়ার মাঝে তে থাকা মানে কি বুঝতেছি আমরা? ক্রিয়ার মাঝে তে আছে মানে হচ্ছে